হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে, অর্থাৎ ইন্ডিয়ান পলিটি, তাই তো? তো আজকে কিন্তু এই ক্লাসটা একটা প্রিভিয়াস ইয়ার এমসিকিউ বেসড একটি ক্লাস, অর্থাৎ এই প্রশ্নগুলো আগে 2024 সালেরই যে জিডি পরীক্ষাটা হয়েছে সেই বিভিন্ন শিফট থেকে কিন্তু নেওয়া। বিভিন্ন শিফট মানে বলতে পারো ওই প্রথম 3টা শিফট, 3 দিনের শিফট আর কি, 20, 21 আর 22 তারিখের যে শিফটগুলো ছিল সেই শিফটগুলো থেকে কিন্তু আজকের প্রশ্নগুলো তৈরি করা। তো এই ক্লাসটা তৈরি করার মূল লক্ষ্য হলো যাতে তোমরা বুঝতে পারো যে পলিটি থেকে কোন লেভেলের প্রশ্ন বা কতটা গভীর থেকে প্রশ্ন আসে, যাতে বুঝতে পারো তোমরা, সেই জন্য প্রশ্নটা করা বা ক্লাসটার উদ্দেশ্য। তো চলো ক্লাসটি শুরু করা যাক। আর দেখো, যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেহেতু কিন্তু এখানে কিন্তু দেখো যে ক্লাস 1 কিন্তু সেই জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমাদেরকে একবার রুটিনটা সম্পর্কে আরেকবার বলে দিই, তোমরা যারা একদমই নতুন, যারা এখন রুটিনটা জানো না। রবিবার হিন্দি সকাল 9টা, সন্ধ্যে 7টায় অঙ্ক। সোমবার দিন সকালে ক্লাস নেই, সন্ধ্যে 7টায় রয়েছে ইতিহাস। মঙ্গলবার সকালে ক্লাস নেই, সন্ধ্যে 7টায় অর্থনীতি। বুধবার সকালে ক্লাস স্ট্যাটিক দিকে আর সন্ধ্যে 7টায় অঙ্ক। আর বৃহস্পতিবার দিন সকালে ক্লাস নেই, সন্ধ্যে 7টায় হিন্দি। শুক্রবার দিন মানে আজ দেখো পলিটি ক্লাস হচ্ছে সন্ধ্যা 7টা। আর শনিবার ভূগোল সকাল 9টা, সন্ধ্যে 7টায় রিজনিং। আর হ্যাঁ, বলে রাখি এই রুটিনটার মধ্যে কিছু দিনের মধ্যে একটা চেঞ্জ আসতে চলেছে, আরো কিছু নতুন সাবজেক্ট অ্যাড হবে। আর অ্যাড তো হবেই, সঙ্গে এই যে যেগুলো ফাঁকা আছে এই দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভরে যাবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। আর তোমাদের এসএসসি জিডির পরীক্ষার কিন্তু রুটিনও দিয়ে দিয়েছে, বা কার কোন দিন পরীক্ষা হবে আমরা জানতে পেরে গেছি অলরেডি। কার কোন দিন পরীক্ষা হবে জানতে পারিনি, কিন্তু ডেটটা জানতে পেরেছি, তাই না? খুব একটা বেশি সময় নেই, সেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ক্লাসগুলো করতে হবে। তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই। মহিলা সংরক্ষণ বিল 2023। আচ্ছা, মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভার কতটি আসন রয়েছে? অর্থাৎ এই যে মহিলা সংরক্ষণ বিল 2023 এর কিন্তু, হ্যাঁ, আসন সংখ্যা কত রয়েছে? 2/3, বিতে রয়েছে 1/3, সিতে রয়েছে 1/4, ডিতে রয়েছে অর্ধেক। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, 1/3। 21শে সেপ্টেম্বর ভারতীয় আইন প্রণেতারা দেশের নতুন সংসদ ভবনে বিবেচিত প্রথম আইন পাশ করেন। তাহলে কি দেখো, দেশের নতুন সংসদ ভবনের কথা বলা রয়েছে, প্রথম আইন পাশ করে মহিলা সংরক্ষণ বিল 2023, ঠিক আছে? বিলটি যা সংসদের উভয় কক্ষে প্রায় সর্বসম্মতিক্রমে কিন্তু পাশ হয়েছিল। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রথম সংসদ ভবনে হয়েছিল, যেটা কিনা নাম কি, সংরক্ষণ বিল, মহিলা সংরক্ষণ বিল 2023। মনে রাখবে এটা 1/3 কিন্তু বরাদ্দ করা হয়েছিল। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের 4A অংশ অনুসারে যিনি একজন পিতামাতা, ঠিক আছে, ভালো করে বুঝবে, অভিভাবক, তার দায়িত্ব রয়েছে তার সন্তানকে শিক্ষার সুযোগ প্রদান করা, এমন হতে পারে ড্যাশ বছরের মধ্যে। আচ্ছা, একজন পিতামাতার অবর্তমানে যদি না থাকে, সেই মুহূর্তে তার অভিভাবক অভিভাবিকা তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, একটা বয়সের কথা বলা আছে এখানে ড্যাশের মধ্যে, সেই নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু তাকে শিক্ষার কথা কিন্তু বলা রয়েছে। দেখো অপশন এতে রয়েছে 2 থেকে 6, এটা বছর হবে প্রত্যেকটাতে। আচ্ছা, 2 থেকে 6 বছর, বিতে রয়েছে 6 থেকে 14 বছর, সিতে রয়েছে 6 থেকে 12 বছর, ডিতে রয়েছে 4 থেকে 14 বছর। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, 6 থেকে 14 বছর। এটি 21 এ ধারায় মাধ্যমে 86তম সংবিধান সংশোধনী আইন অনুসারে বলা হয়েছে। আচ্ছা, এটা কিন্তু 21 এতে যুক্ত হয়েছে, ঠিক আছে? 86তম সংবিধান সংশোধনীর দ্বারা কিন্তু যুক্ত হয়েছে। আমরা বুঝলাম বয়সের কথা বলা আছে 6 থেকে 14। যদি বলা হয় যে অভিভাবকতার দায়িত্ব রয়েছে তার সন্তানকে শিক্ষার সুযোগ প্রদান করা হয়, এমন হতে পারে 6 থেকে 14 বছর এর মধ্যে, এটা কত নম্বর সংশোধনীতে সংবিধান যুক্ত হয়েছে? তাহলে অপশন হয়ে যাবে কি, অবশ্যই 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট প্রশ্ন দেখো, বিচারকের অপসারণের বিষয়ে নিচে দেওয়া বিবৃতিটি সম্পূর্ণ করুন। ভারতীয় সংবিধান
এই নাম্বার কি রয়েছে, শুধুমাত্র উচ্চ আদালতের বিচারকদের অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে। শুধুমাত্র কি উচ্চ আদালতের বিচারকদের জন্য একটি অপসারণ পদ্ধতি, একটাই মাত্র অপসারণ পদ্ধতি নির্ধারণ করে? দেখো 2 নম্বরে রয়েছে বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে। অত্যন্ত কঠিন, অবশ্যই কঠিন হওয়া দরকার, একজন বিচারককে অপসারণ করা হবে কম সম ব্যাপার, তাই না? দেখো 3 নম্বরে কি রয়েছে, বিচারকদের অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে না। একটি পদ্ধতি কিন্তু নির্ধারণ করে না, তার মানে কি এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। 2 নম্বরে রয়েছে বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত নমনীয় পদ্ধতি নির্ধারণ করে। অত্যন্ত নমনীয়, একজন বিচারককে অপসারণ করা হবে, এটা কি নমনীয় হতে পারে? অবশ্যই নমনীয় হবে। তাহলে প্রশ্নটা একবার দেখো, বিচারক অপসারণের বিষয়, অপসারণ করা, ঠিক আছে, দেওয়া বিবৃতির মধ্যে সম্পূর্ণ করুন ভারতীয় সংবিধান। তাহলে বুঝতে পারলাম এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি কিন্তু নির্ধারণ করে। এটা অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, গণপরিষদ ভারতের সংবিধান গৃহীত হয়, অর্থাৎ গণপরিষদ ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 24শে জানুয়ারি 1950 সালে, 26শে নভেম্বর 1949 সালে, 26শে জানুয়ারি 1950 সালে, নাকি 15ই আগস্ট 1947 সালে? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, 26শে নভেম্বর 1949 সালে কিন্তু ভারতীয় গণপরিষদটা সংবিধান কিন্তু কি অবশ্যই গৃহীত হয়। আচ্ছা, সংবিধান কার্যকরী হয় কবে? তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই তারা কিন্তু কমেন্ট করবে যে সংবিধান কত সালে কার্যকরী হয়। আমি তো বলে দিলাম গৃহীত হয় কবে, এবার তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও যে সংবিধানটা কার্যকরী হয় কবে, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন দেখো, সংবিধান বিভিন্ন উপায়ে সরকারের ক্ষমতাকে সীমিত করে। বিভিন্ন রকম ভাবে কিন্তু সংবিধান কি করে, সরকারের যে ক্ষমতা সেটাকে সীমার মধ্যে, একটা নির্দিষ্ট লিমিটেশনের মধ্যে রাখে। সরকারের ক্ষমতা সীমিত করার সবচেয়ে সাধারণ উপায় হলো নির্দিষ্ট কিছু লঙ্ঘন করার জন্য নির্দিষ্ট করা, যা আমাদের সকলের নাগরিক হিসাবে আছে এবং যা কোনো সরকারে কখনোই অনুমোদিত করা যায় না। এবার একটা যদি বিধিনিষেধ থাকে যে এর বাইরে যাওয়া যাবে না, যেটা আমাদের নাগরিকদের আছে, সেটা হলে অবশ্যই ভালো হবে, তাই না? দেখো কি বলেছে, মৌলিক অধিকার, অপশন বিতে রয়েছে রাষ্ট্রনীতি নির্দেশমূলক নীতি, সিতে রয়েছে অর্থনৈতিক কর্তব্য, ডিতে রয়েছে মৌলিক কর্তব্য। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনে মৌলিক অধিকার। দেখো এখানে কিছু পয়েন্ট আলোচনা করা আছে, যদি একটু ছোট ছোট করে লেখা, কারণ জায়গা হচ্ছিল না সেই জন্য ছোট করে লিখে দিয়েছি এখানে। দেখো বলা রয়েছে মৌলিক অধিকার ধারণাটি ব্রিটিশ আইন কাঠামো থেকে নেওয়া, ব্রিটিশ আইন কাঠামো থেকে নেওয়া, যা ব্যক্তি স্বাধীনতা সুরক্ষার উপর জোর দেয়। 6টি মৌলিক অধিকার রয়েছে, যার মধ্যে রয়েছে দেখো 6টির মধ্যে দেখো এখানে 1-2 করে দিয়ে দিচ্ছে তোমাদেরকে, একবার দেখে নিবে ভালো মতো। এখানে এটা 1, 2, 3, 4, 5 আর এটা 6। দেখো প্রথমটা কি রয়েছে, সমতার অধিকার। 2 নম্বরে রয়েছে স্বাধীনতার অধিকার। 3 নম্বরে শোষণের বিরুদ্ধে অধিকার। 4 নম্বরে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। 5 নম্বরে রয়েছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার। 6 নম্বরে রয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। আর লাস্ট একটা পয়েন্ট আলোচনা করা আছে, দেখো ভারতীয় সংবিধানের 12 থেকে 35 অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলি কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ অনুচ্ছেদ নাম্বার 12 থেকে 35 আমরা মৌলিক অধিকার সম্পর্কে পড়েছি। টোটাল মৌলিক অধিকারের সংখ্যা 6টি আছে। আর মৌলিক অধিকারের যে ধারণাটি এটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে বা ব্রিটিশ থেকে। তাহলে প্রশ্নটা মৌলিক অধিকার এভাবে না এসে যদি বলে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি, 6টি, কোন দেশ থেকে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে। তারপর মৌলিক অধিকার কত থেকে কত নম্বর ধারা মৌলিক অধিকারের মধ্যে আছে, তারা অবশ্যই কি হয়ে যাবে 12 থেকে 35 নম্বর ধারা রয়েছে, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশ রাজ্যনীতি নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত? রাজ্যনীতি নির্দেশমূলক নীতি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যাকে কি বলা হয়, ডিপিএসপিও কিন্তু শর্ট ফর্ম বলা হয়, তাই তো? আচ্ছা, পার্ট 2 তে আলোচনা করা আছে, পার্ট 4 এ, পার্ট 1 এ নাকি পার্ট 6 এ? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, পার্ট 4 এ কিন্তু আলোচনা করা আছে। দেখো অনুচ্ছেদ 36 থেকে 51, অর্থাৎ এখানে অনুচ্ছেদ বলতে পারো, ধারা বলতে পারো, আর্টিকেল বলতে পারো, কোনো অসুবিধা নেই। অনুচ্ছেদ 36 থেকে 51 তে কিন্তু প্রদত্ত নির্দেশমূলক নীতির প্রয়োগ সম্পর্কে কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে কিন্তু রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করা আছে। নেক্সট দেখো 7 নাম্বার কি রয়েছে, যখন রাজ্য পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য থাকে, মানে যেই সময় রাজ্য পরিষদের চেয়ারম্যান থাকেন না,
নিজের পদে বহাল থাকছেন না, তখন তার দায়িত্ব নিম্নলিখিত কোন পদ দ্বারা সম্পাদিত হবে? অর্থাৎ বলতে চাওয়া হয়েছে যখন রাজ্য পরিষদের চেয়ারম্যান সেই পদে নেই, তখন তার পদে বা তার হয়ে কে কাজ করে দেন? অপশনে দেখো রয়েছে হাউস অফ দ্য পিপলের স্পিকার, ভারতের রাষ্ট্রপতি, কাউন্সিল অফ স্টেটস এর জ্যেষ্ঠতম সদস্য, নাকি অপশন ডি রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যান। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যান। ঠিক আছে, রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যান কিন্তু তাহলে রাজ্য পরিষদের চেয়ারম্যান যখন থাকেন না তখন কিন্তু সেই পদে অধিষ্ঠিত থাকে। 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের অর্থ কমিশনের সাথে সম্পর্কিত? ধারা 280, বিতে রয়েছে ধারা 290, সিতে রয়েছে ধারা 260, না ডিতে রয়েছে ধারা 270। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ধারা 280। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদ উল্লেখ আছে যে কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না, অর্থাৎ নিজের বিরুদ্ধে সাক্ষী দেওয়া যাবে না? বিরুদ্ধে ধারা 14, ধারা 18, ধারা 16, অপশন ডি ধারা 20। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ধারা 20। দেখো ভালো করে বুঝবে, এখানে জাস্ট রিডিং করে দিচ্ছি। কোনো ব্যক্তিকে অপরাধ হিসেবে বা অপরাধী হিসেবে অভিযুক্ত করা আইনের লঙ্ঘন ব্যতীত কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা যাবে না, এবং আইনের অধীনে প্রযোজ্য হতে পারে এমন শাস্তির চেয়ে বেশি দণ্ডে দণ্ডিত হবে। অপরাধ কমিশনের সময় একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। এখানে তাহলে বুঝলাম আমরা যে লাস্ট যেটা বুঝলাম সেটা হলো একটা নির্দিষ্ট দোষের জন্য একবার দোষ করেছে তাকে একবারই শাস্তি দেওয়া যাবে, বা সেই দোষের জন্য যতটা শাস্তি তাকে সেই শাস্তিটা একবারই দেওয়া যাবে। একবার দোষের জন্য বা একটা নির্দিষ্ট দোষের জন্য তাকে বারবার কিন্তু শাস্তি দেওয়া যাবে না। ঠিক আছে, আবার এখানে বলা রয়েছে দেখবে যে যেটা জেল বা যদি কোনো দণ্ডিত ব্যক্তিকে তাকে যদি কোনো কিছু মানে দণ্ডিত হওয়া হবে না, দেখো তাহলে কি বেশি দণ্ডে বা যেই দণ্ড দেওয়া হচ্ছে সেটা যদি তার থেকে যাতে তার যে আইনে বা তার যে নিয়ম হবে তার নিয়মের থেকে যাতে কমই থাকে। ঠিক আছে, তার যে দোষের জন্য যে তাকে শাস্তি দেওয়া হবে সেই শাস্তির থেকে যাতে অবশ্যই সবসময় তাকে যে শাস্তিটা দেওয়া হবে সেটা কম থাকে। ঠিক আছে, দেখো নেক্সট কি বলেছে 10 নম্বর, 1919 সালে গান্ধীজি রাওলাট আইনের বিরুদ্ধে একটি সত্যাগ্রহের ডাক দেন যা ড্যাশ মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেয়। কিসের মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেয়? মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, শুধুমাত্র নাগরিক অধিকার, নাকি আন্তর্জাতিক অধিকার? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি মৌলিক অধিকার। আমরা মৌলিক অধিকার সম্পর্কে কিন্তু ডিটেলসে অলরেডি জেনেছি। পরের প্রশ্ন দেখো, ভারতের উপরাষ্ট্রপতি কোন আইনসভা সংস্থার পদাধিকার বলে চেয়ারম্যান হিসেবে কাজ করে? রাজ্যসভা, অপশন বিতে রয়েছে রাজ্য বিধানসভা, সিতে রয়েছে লোকসভা, নাকি অপশন ডিতে রয়েছে রাজ্য আইন পরিষদ? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ রাজ্যসভা। এবার আমরা রাজ্যসভা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু ডিটেলস আমরা জানবো। দেখো প্রথমে কি রয়েছে, রাজ্যসভা কিন্তু প্রতিষ্ঠিত হয় 3রা এপ্রিল 1952 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে রাজ্যসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 3রা এপ্রিল 1952 সালে। দেখো রাজ্যসভা হলো ভারতীয় সংসদের উচ্চ কক্ষ, আর 2টা কক্ষ, উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ। তাই রাজ্যসভা কি উচ্চ কক্ষ। এই সভার সর্বোচ্চ সদস্য কোরাম সংখ্যা 245, এটা কিন্তু বর্তমান। নেক্সট দেখো রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক 250 হতে পারে। এদের মধ্যে কি অবশ্যই প্রেসিডেন্ট নমিনেটেড হবে বা রাষ্ট্রপতি নির্বাচিত হবে। কতজন রাষ্ট্রপতি নির্বাচিত হবে? কতজন টোটাল আছে? মনে হয় 12 জন আছে। আর টোটাল 238 জন কিন্তু হবে কি রাজ্য বিধানসভা এবং ভারতের রাষ্ট্রপতি নীতির জন্য কি সাহিত্য বিজ্ঞানের জন্য তারা 12 জন করবে রাষ্ট্রপতি, তাই তো রাজ্যসভা নির্বাচিত করে। নেক্সট প্রশ্ন দেখো, স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে কোনো পেশা, ব্যবসা বা বাণিজ্য করার অধিকার অন্তর্ভুক্ত করে? আচ্ছা, এখানে বলা রয়েছে কি যে স্বাধীনতার অধিকার মধ্যে কোন অনুচ্ছেদের মধ্যে কোন একটা ব্যক্তি যদি পেশা বা ব্যবসা, যে কোনো ব্যবসা যে কোনো পেশায় কিন্তু লিগ্যাল হতে হবে, তাহলে কিন্তু সে করতে পারে। এটা কোথায় বলা রয়েছে? ধারা 25 থেকে 28 মধ্যে, অপশন ডিতে রয়েছে ধারা 23 থেকে 24 মধ্যে বলা আছে, অপশন সিতে রয়েছে ধারা 19 থেকে 22 মধ্যে, নাকি অপশন ডিতে রয়েছে ধারা 14 থেকে 18 মধ্যে?
তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, ধারা 19 থেকে 22 এর মধ্যে কিন্তু বলা রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতীয় সংসদের সাথে সম্পর্কিত, অর্থাৎ পার্লামেন্টের সঙ্গে সম্পর্কিত কোনটি? 40 থেকে 70 নম্বর ধারা, 12 থেকে 40 নম্বর ধারা, 79 থেকে 122 নম্বর ধারা, নাকি 1 থেকে 12 নম্বর ধারা? তার মধ্যে আমরা শর্ট লিস্ট করতেই পারছি। 40 থেকে 72 হবে না, কারণ এর মধ্যে কি ডিপিএসপি রয়েছে। 12 থেকে 40 হবে না, মৌলিক অধিকার রয়েছে, আবার ডিপিএসপিও রয়েছে। 1 থেকে 12 হবে না, এর মধ্যে কি সিটিজেনশিপটাও রয়েছে, তাই না? সিটিজেনশিপ রয়েছে, তারপর দুইটা আরো এক্সট্রা রয়েছে, তাই না? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, 79 থেকে 122 নম্বর ধারার মধ্যে কিন্তু এই ভারতীয় সংসদের সম্পর্কিত, তাই তো? নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত? মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত কোন ধারা? অপশন এতে রয়েছে দেখো ধারা 300, অপশন বিতে ধারা 51, অপশন সিতে ধারা 50, অপশন ডিতে ধারা 49। তাহলে এর অ্যান্সার কিন্তু হবে অপশন ডি, ধারা 51 এ। মৌলিক কর্তব্যের ধারণাটি রাশিয়ার সংবিধান থেকে কিন্তু ধার করা হয়েছে, অর্থাৎ রাশিয়া থেকে নেওয়া হয়েছে। 42তম সাংবিধানিক সংশোধনী আইন 1976 দ্বারা ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়েছে। তাহলে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে কবে? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত সালে? সেটা কিন্তু হয়ে যাবে কত? 1976 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্তমানে ভারতীয় সংবিধানের উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কত? 11টি। তাহলে আমরা দেখলাম যে মৌলিক কর্তব্য ধারণাটি নেওয়া হয়েছে রাশিয়া থেকে, তাই তো? মৌলিক কর্তব্য 42তম সংবিধান সংশোধনী 1976 সালে কিন্তু যুক্ত হয়েছে। আর দেখো বলা রয়েছে বর্তমানে ভারতে কিন্তু 11টি কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে, তাই তো? দেখো নেক্সট প্রশ্ন কি আছে, জাতীয় পতাকার অসম্মান ভারতীয় সংবিধানে উল্লেখিত নিচের কোন মৌলিক কর্তব্যের লঙ্ঘন? আচ্ছা, 51 এ, ধারা 51 এ বি, ধারা 51 এ বি, অপশন ডি ধারা 51 এ সি। জাতীয় পতাকাকে অসম্মান করা বা জাতীয় পতাকাকে অসম্মানের লঙ্ঘন করা, এটা কোথায় বলা রয়েছে? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ধারা 51 এ এ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক জারি করা রিট নয়? এখানে 4টা রিট দেওয়া রয়েছে, কিন্তু প্রশ্নে বলা রয়েছে এই 4টার মধ্যে কোনটি সুপ্রিম কোর্ট দ্বারা কর্তৃক নয়। আচ্ছা, এটা দেখো প্রথমে রয়েছে জুস সোলি, বিতে রয়েছে নিষেধাজ্ঞা, সিতে রয়েছে হেভিয়াস কর্পাস, অপশন ডিতে রয়েছে কোয়া ওয়ারেন্টো। তাহলে দেখো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জুস সোলি। দেখো অনুচ্ছেদ 139 ভারতীয় সংবিধানের 1950 সংসদ আইন দ্বারা সুপ্রিম কোর্টকে নির্দেশ, আদেশ বা রিট জারি করার ক্ষমতা প্রদান করতে পারে, যার মধ্যে রয়েছে হেভিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, নিষেধাজ্ঞা, কোয়া ওয়ারেন্টো এবং কি আছে স্টেরিয়া। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা আমরা কোথাও দেখলাম না, জুস সোলিকে কোথাও কিন্তু আমরা দেখলাম না, তাই না? এই তিনটাই আছে, তার মানে কি এই তিনটাই হবে, আর এটাই হয়ে যাবে অ্যান্সার যে নিচের কোনটি ভারতীয় সুপ্রিম কোর্টে কর্তৃক জারি করা রিট না। তাহলে এই যেটা জুস সোলিটাই তো এখানে নেই, তাই না? তার মানে ওটাই হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের গণপরিষদের সভাপতি নির্বাচিত হন? ঠিক আছে, ঠিক আছে? জওহরলাল নেহরু, বিতে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, সিতে রয়েছে রাজেন্দ্র প্রসাদ, ডিতে রয়েছে ভীমরাও আম্বেদকর। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজেন্দ্র প্রসাদ। দেখো রাজেন্দ্র প্রসাদ 11ই ডিসেম্বর 1946 তারিখে কিন্তু গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন। তাহলে আমরা এখানে জাস্ট রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে জানলাম যে ভারতের গণপরিষদের সভাপতি নির্বাচিত হন কে? রাজেন্দ্র প্রসাদ। কিন্তু দেখো এক্সট্রা পয়েন্টে আমরা কিন্তু তার সালটাও জানতে পারলাম যে 11 ডিসেম্বর 1946 সালে কিন্তু রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হন, তাই তো? দেখো সহসভাপতি ছিলেন কে? হরেন্দ্র কুমার মুখার্জি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সচিদানন্দ সিনহা কিন্তু গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান কিন্তু ছিলেন। অর্থাৎ এই যে রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হওয়ার আগে অস্থায়ী সভাপতি হিসেবে কিন্তু ছিলেন কে? সচিদানন্দ সিনহা। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করেন? 235 জন, 237 জন, 238 জন নাকি 245 জন? তাহলে
এটার কিন্তু অ্যান্সার হবে অপশন সি, 238 জন কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত হন। দেখেন সংবিধানে 80তম অনুচ্ছেদের, এটা বলতে পারি যে বললাম অনুচ্ছেদ মানে ধারা হতে পারে, আর্টিকেল বলতে পারো, রাজ্যসভার সর্বোচ্চ শক্তি 250 হিসাবে নির্ধারিত করা হয়েছে, যার মধ্যে 12 জন কিন্তু কি সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত এবং 238 জন কিন্তু রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু কি প্রতিনিধিত্ব করে। এই 238 জনের কথা এখানে তাহলে বলা রয়েছে, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি ভারতের সাংবিধানিক সংস্থাগুলির উদাহরণ? অপশন এ তে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন, বি তে রয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, সি তে রয়েছে ভারতের আইন কমিশন, ডি তে রয়েছে ভারতের নির্বাচন কমিশন। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, ভারতের নির্বাচন কমিশন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংসদ ড্যাশ নিয়ে গঠিত? কাদের নিয়ে গঠিত? অপশন এ রাষ্ট্রপতি এবং 2 কক্ষ অর্থাৎ উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ, শুধুমাত্র 2টি কক্ষ, সি তে রয়েছে শুধুমাত্র রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিয়ে, অপশন ডি তে রয়েছে আইনসভা ও নির্বাহী ও বিচার বিভাগ নিয়ে। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ রাষ্ট্রপতি এবং 2 কক্ষ নিয়ে কিন্তু এটা গঠিত। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি কেন্দ্র এবং এর অঞ্চলগুলির সাথে সম্পর্কিত? কেন্দ্র এবং এর অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আর অপশন ডি তে রয়েছে পার্ট 1। তাহলে বলা রয়েছে দেখো কোনটি কেন্দ্র এবং এর অঞ্চল অর্থাৎ এলাকা, এলাকার সঙ্গে সম্পর্কিত কোনটা? অবশ্যই হয়ে যাবে অপশন ডি, পার্ট 1, তাই তো? পার্ট 1টাই তো যুক্ত কোন একটা দেশের নামকরণ থেকে শুরু করে তার এলাকা, তাই তো? পুরোটাই কিন্তু এখানে রয়েছে। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে আলোচনা করে? অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা, ধর্মের জন্য ধর্মীয় ক্ষেত্রে ছাড় বা ধর্ম বিষয়ক সমস্ত কিছু সম্পর্কে কিন্তু ডিটেইলসে আলোচনা করা হয়েছে। কোথায়? ধারা 60 থেকে 65-তে, ধারা 21 থেকে 24-এ, ধারা 25 থেকে 28-এ, নাকি ধারা 30 থেকে 35-এ? তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি, ধারা 25 থেকে 28-এ কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা ডিটেইলসে কিন্তু বলা রয়েছে। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারা ড্যাশ মৌলিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে একটি বিস্তৃত মূল এখতিয়ার দেয়? 131 নম্বর ধারা, 226, 13 নাকি 32? তাহলে এটার জন্য কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 32। অর্থাৎ ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারায় কিন্তু মৌলিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে একটি বিস্তৃত মূল এখতিয়ার কিন্তু দিয়ে থাকে। 24 নম্বর প্রশ্ন, অনুচ্ছেদ 43 রাজ্য গ্রামীণ এলাকায় ব্যক্তিগত বা সমবায় ভিত্তিতে কুটির শিল্পের প্রসারের চেষ্টা করবে, এটি কোন নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠা নির্দেশিকা? অপশন এ তে বুদ্ধিজীবী, অপশন বি তে সমাজতান্ত্রিক, অপশন সি তে গান্ধীবাদী, অপশন ডি তে লিবারেল। দেখো আরেকবার প্রশ্ন ভালো করে দেখো, অনুচ্ছেদ 43 রাজ্য গ্রামীণ এলাকায় ব্যক্তিগত, বুঝবে ভালো করে, ব্যক্তিগত ও সমবায় ভিত্তিতে কুটির শিল্প, কুটির শিল্প মানে কি হবে? কুটির শিল্প প্রসার চেষ্টা করবে। তাহলে অবশ্যই কি হবে? কোন নীতি হবে? একদম আমরা চোখ বন্ধ করে কিন্তু করতে পারি এই গান্ধীবাদী। দেখো অপশন সি তে রয়েছে গান্ধীবাদী নীতি। 25 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে? এই প্রশ্ন আমরা আগেও দেখেছি কিন্তু সেন্স অন্যরকম ছিল, সেই হেতু এই প্রশ্নকে আরেকবার দাও। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এটা কতটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে 20, 21, 22 তিনটা শিফটের মধ্যে এই প্রশ্নটা দ্বিতীয়বার এসেছে, অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই এটা কিন্তু ভালো মতন পড়বে। আচ্ছা দেখো 51 এ, 52 এ, 53 এ নাকি 54 এ? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, 51 এ নাম্বার ধারায় কিন্তু ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা যে কটা এমসিকিউ প্র্যাকটিস করলাম এগুলো সবই প্রিভিয়াস ইয়ারে, তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোকে নোটস করবে। আর তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি 2025 প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে, যাতে তারা বুঝতে পারে যে কোশ্চেনগুলো কতটা গভীর থেকে আসছে বা কি রকম টাইপের প্রশ্ন আসছে। এই ভিডিওটা দেখে নিয়ে পরে যদি ডেসক্রিপটিভ ক্লাসগুলো করা যায় তাহলে আরো বেশি ফলদায়ক হবে। কিন্তু যেহেতু আমাদের সামনে কিন্তু সময় একদমই কম, তাই না, এগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন চলে আসবে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।